আচ্ছা দেখ, এবার আমরা অ্যাসলিপ ইন দ্য ভ্যালির কিছু ছোটো প্রশ্ন দেখবো, যেগুলো প্রত্যেকটাই কিন্তু কোশ্চেন ব্যাংকে এসেছে। ঠিক আছে, একদম প্রথম প্রশ্ন থেকে শুরু করছি আমি। তোদের অলরেডি প্রশ্নগুলো আছে, পেয়ে যাবি, সবই উত্তর লিখেও দেওয়া আছে, বেশিরভাগ 99%ই উত্তর দেওয়া আছে। প্রথম প্রশ্ন, হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য শোল্ডার ওয়ার্ম? কেন কবি প্রকৃতিকে জিজ্ঞেস করছেন ওই সৈনিকটাকে উষ্ণ রাখতে বা গরম রাখতে? এখানে উষ্ণ রাখা বলতে শুনতে ভালো লাগে। কেন? দেখ, নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। তাহলে কবি কেন তাকে উষ্ণ রাখতে বলছেন? কারণ তার ঠান্ডা লেগে যেতে পারে, বিকজ হি মে ক্যাচ কোল্ড। প্রশ্ন হয়ে গেল। তাহলে ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি সবসময় যখন করবি না, ইন দ্য পোয়েম পোয়েট্রি অফ আর্ট, দ্য পোয়েট্রি অফ আর্ট, ইন দ্য পোয়েম স্যালাই কম্পেয়ার দি টু সামার্স ডে, বা ইন দ্য পোয়েম আপনার যাই হোক, এইভাবে উত্তরগুলো হয়। ইন দ্য পোয়েম দ্য পোয়েট রেফার্স টু অমুক, সো দ্যাট বা বিকজ, এইভাবে উত্তরটা দিবি। বিকজ হি মে ক্যাচ কোল্ড, বিকজ হি মে ক্যাচ কোল্ড। এবার হি মে ক্যাচ কোল্ড যদি এভাবে করিস, তাহলে এটা কোটেশনের মধ্যে রাখতে পারিস, হি মে ক্যাচ কোল্ডটাকে। নেক্সট, হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? নদীর ধারাটা বা জলের ধারাটা বা ঝর্ণা ধারাটা কেমন দেখতে লাগছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতায়? তাহলে এই কবিতাতে স্লো স্ট্রিম লুকস লাইক লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। কেমন দেখতে লাগছে? লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, এইখানে আছে একদম শুরুতে, দেখ। হ্যাঁ, লম্বা রূপলি রেখা উজ্জ্বল ঘাসের উপর, লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস হলো। নেক্সট, হোয়াট ইজ দ্য শোল্ডার্স পিলো মেড অফ? সৈনিকের বালিশটা কিসের তৈরি? ঠিক আছে, এ পিলো মেড অফ ফার্ন, তাহলে সৈনিকের বালিশটা ফার্নের তৈরি, ফার্ন গাছের তৈরি। দ্য শোল্ডার্স পিলো ইজ মেড অফ ফার্ন। ফার্ন বিনিথ হিজ হেড যদি করিস, তাহলে কোটেশনের মধ্যে রাখতে হবে। আর যদি বিনিথ হিজ হেডটা বাদ দিয়ে দিস, তাহলে তোকে এটা এ পিলো মেড অফ ফার্ন, এইখানে দ্য শোল্ডার্স পিলো ইজ মেড অফ ফার্ন। হাউ ডু উই কাম টু নো দ্যাট দ্য শোল্ডার ইজ ডেড? কীভাবে আমরা দেখতে পাই সৈনিক মৃত? বা হোয়াট ডাজ দ্য রিডার রেকগনাইজ, হোয়েন ডাজ দ্য রিডার রেকগনাইজ দ্যাট দ্য শোল্ডার ইজ অ্যাসলিপ ইন এ ডিফারেন্ট সেন্স? কখন যে পড়ছে, কখন পাঠক বুঝতে পারে যে এই সৈনিকটা ঘুমিয়ে আসে একটা ডিফারেন্ট সেন্স, মানে অন্য মানেতে? তাহলে when we come to see the humming insects don't disturb the sleeping soldier with visible to red holes in his side, signifying bullet injuries in the last stanza of the poem Asleep in the Valley, we come to know that the soldier is dead or asleep in a different sense. আমি একটু অনেক বড় করে বলেছি, ঠিক আছে? কি বলেছি? যখন আমরা দেখতে পাই যে দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব দ্য স্লিপিং ইয়ং শোল্ডার, এটা কোটেশনের মধ্যে আছে, উইথ ভিজিবল টু রেড হোলস, যার দুটো দৃশ্য দেখা যাচ্ছে, টু রেড হোলস, এখানে টু রেড হোলসের কোটেশনের মধ্যে আছে। ইন ইজ সাইড সিগনিফাইং বুলেট ইঞ্জুরি ইজ ইন দ্য লাস্ট স্ট্যান্ডা, যেটা নির্দেশ করছে যে একটা বুলেট ইঞ্জুরি মানে গুলি লেগেছে অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তখন আমরা জানতে পারি উই কাম টু নো দ্যাট দ্য শোল্ডার ইজ ডেড। তো অত দরকার নেই, তুই যদি খুব সহজভাবে বলতে চাস তুই বলবি when the reader come to see the bullet injuries in the form of two red holes on the side of the on his breast, on the soldier's breast, they come to know that the soldier is dead. ঠিক আছে, they realize that the soldier is dead or the soldier is asleep in a different sense. ঘুমিয়ে আছে একটা ডিফারেন্ট সেন্সে, মানে মারা গেছে, অন্য সেন্সে ঘুমিয়ে আছে মানে মারা গেছে। নেক্সট, why will the soldier catch cold? কেন একে হচ্ছে সোলজারকে শীতল রাখতে মানে কেন ঠান্ডা লেগে যাবে? কারণ সে তো মারা গেছে অ্যাকচুয়ালি। সো ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি দ্য শোল্ডার উইল ক্যাচ কোল্ড বিকজ হি ইজ ডেড। তার শরীর ঠান্ডা হয়ে যাবে, কারণ কি? সে তো মারা গেছে, হি ইজ ডেড। নেক্সট, হোয়ার ডিড দ্য শোল্ডার স্ট্রেচ হিমসেলফ? সৈন্যটা কোথায় নিজের হাত পা ছড়িয়ে রেখেছে? ডিড আছে, হোয়ার ডাজ বললে ডাজের উত্তর দিবি। তাহলে ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি দ্য সোলজার স্ট্রেচড হিমসেলফ ইন হেভি আন্ডারগ্রোথ। ইন হেভি আন্ডারগ্রোথ, পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড। এটা আমি এখানে কোটেশনের মধ্যে ইন একদম ডাইরেক্ট পড়ে গেছে, ইন দ্য হেভি আন্ডারগ্রোথ পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, এটা পুরো সরাসরি চলে গেছে, তাই জন্য এভাবে হয়েছে। না হলে বলবি ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। নেক্সট,
হোয়াট প্লি ডাজ দ্য পোয়েট হোল্ড টু নেচার, কবি প্রকৃতির কাছে কি অনুরোধ করছেন, বা হোয়াট ডাজ দ্য পোয়েট ইন দ্য পোয়েম আস্ক নেচার টু ডু, বা কবি প্রকৃতিকে কি করতে বলছেন। তো কবি প্রকৃতিকে এইটাই অনুরোধ করছেন তো কিপ দ্য স্লিপিং শোল্ডার ওয়ার্ম, নেচার কিপ হিম ওয়ার্ম, প্রকৃতি তাকে উষ্ণ রেখে শীতল হয়ে যেতে পারে। তাহলে দ্য পোয়েট আস্ক দ্য নেচার টু কিপ দ্য হিম বলতে এখানে দ্য ইয়ং শোল্ডার, দ্য ইয়ং স্লিপিং শোল্ডার বলবি, দ্য ডেড শোল্ডার বলবি না। কেন বলছি দ্য ডেড শোল্ডার ওয়ার্ম, ডেড শোল্ডারকে ওয়ার্ম রাখার কোনো দায় কিন্তু নেই, ঠিক আছে। আমি এখানে কোটেশনের মধ্যে করে উত্তরটা দিয়েছি, মৃত মানে সে ঠান্ডা হয়ে যাবে, মৃত যে সেটা কিন্তু আমরা জানতে পারছি না একদম লাস্ট লাইনে, শেষ দুটো লাইনের আগে। নেক্সট, হাউ ডাজ দ্য স্ট্রিম ফ্লো থ্রু দ্য ভ্যালি, নদী কীভাবে বয়ে যায় উপত্যকার মধ্যে দিয়ে। এটা স্ট্রিম মানে জলের ধারা, ঝর্ণা, যা খুশি বলতে পারিস। ভ্যালি, দ্য স্ট্রিম ফ্লোজ স্লোলি, ধীরে ধীরে, কেমন স্ট্রিম ফ্লোজ স্লোলি, লিভিং লং স্ট্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। তাহলে ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি দ্য স্ট্রিম ফ্লোজ স্লোলি, এই যে দেখো একটা স্লো আছে, স্লো স্ট্রিম, তাহলে ধীরে বয়, এই জলের ধারাটা বা নদীটা ধীরে বয়ে যায়, স্লো, দ্য স্ট্রিম ফ্লোজ স্লোলি, লিভিং, ছেড়ে দিয়ে, রূপলি রঙের লম্বা রেখা উজ্জ্বল ঘাসের ওপর, on the bright grass, leaving long strands of silver on the bright grass. Next, how is the smile of the young soldier, hot অথবা what is the smile of the dead soldier compared to, অথবা how does the poet describe the soldier's smile। প্রথম কথা হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে যুবক সৈন্যের হাসিটি কেমন, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই মারা যাওয়া মৃত সৈনিকের হাসিটির কার সাথে তুলনা করা হয়েছে, তৃতীয় প্রশ্নগুলো একসাথে উত্তর দেওয়া আছে। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য সুন্দর, কবি কীভাবে এই সৈনিকের হাসিটার বর্ণনা করেছেন। তাহলে এখানে দেখ অনেকগুলো উত্তর আছে। প্রথম প্রশ্নটাই বলবি দ্য স্মাইল অফ দ্য ইয়ং শোল্ডার ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, ঠিক আছে। এই মৃত সৈনিকের হাসিটা কেমন, লাইক অ্যান ইনফ্যান্টস, লাইক অ্যান ইনফ্যান্টস, জেন্টেল উইথাউট গাইল, একদম লাইক অ্যান ইনফ্যান্টস, জেন্টেল উইথাউট গাইল, মানে কোনো ছদ্মবেশ ছাড়া, যেটা খুব শান্ত এবং কোনো ছদ্মবেশ নেই। এবার ওইভাবে কম্পেয়ার শিশুর হাসির সাথে তুলনা করা হয়েছে, কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে, তাহলে দ্য স্মাইল অফ দ্য ডেড শোল্ডার ইজ কম্পেয়ার টু, অর হ্যাজ কম্পেয়ার টু, ইজ থাকলে ইজ, হ্যাজ থাকলে হ্যাজ, হ্যাড থাকলে হ্যাড, ইজ কম্পেয়ার টু অ্যান ইনফ্যান্ট স্মাইল, ঠিক আছে। কার হাসির সাথে তুলনা করা হয়েছে, তখন একটা জেন্টেল আর উইদাউট গোল বলার দরকার নেই, তাহলে এক ইনফ্যান্টস, একটা শিশুর হাসির সাথে তুলনা করা হয়েছে। দ্য স্মাইল অফ দ্য ডেড শোল্ডার্স, ডেড শোল্ডার স্মাইল is compared to an infant smile, যাই কিছু এইভাবে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। নেক্সট, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, এখানে একটা দেখ, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, এই দেটা কারা, তাই তো, বা এখানে এখানে অনেক কিছু, দে মানে এখানে প্রশ্নটা যে হলো ফুল অফ লাইট, হলো মানে কি বোঝাচ্ছে, দেখ কবিতার শেষে চলে যা, দেখবি হলো মানে উপত্যকা, হলো মানে রেফার্স টু দ্য ভ্যালি, ঠিক আছে। এখানে একদম শেষে দেখ হলো রেফার্স টু দ্য ভ্যালি, তাহলে দ্য হলো রেফার্স টু দ্য ভ্যালি, হলো রেফার্স টু দ্য ভ্যালি বা ডেসক্রাইবস দ্য ভ্যালি, স্মল গ্রিন ভ্যালি, এখানে ভ্যালি বলতে তুই এখানে গ্রিন ভ্যালি আছে না, এখানে দেখ একটা গ্রিন ভ্যালি আছে, গ্রাস, একটা স্ট্রিম ফ্লোজ, স্মল গ্রিন ভ্যালি, এখানে রেফারেন্সটা আছে কিন্তু স্মল গ্রিন ভ্যালি, তাহলে এ হলো রেফার্স টু দ্য স্মল গ্রিন ভ্যালি, শুধু ভ্যালি বলবি না, স্মল গ্রিন ভ্যালি বলবি, ও মানে ওখানে মিনিংয়ে যাই থাক। নেক্সট, হোয়ার আর দ্য ফিট অফ দ্য শোল্ডার্স, সৈনিকের পাগুলি কোথায় আছে, দেখ হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তাহলে তার পাগুলো আছে কোথায়, ফুলের মধ্যে, এই যে, তাহলে দ্য শোল্ডার্স ফিট আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স, দ্য ফিট অফ দ্য শোল্ডার্স আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স। হাউ ইজ দ্য শোল্ডার লাইং ইন দ্য ভ্যালি, সৈনিকটা কীভাবে শুয়ে আছে এই উপত্যকায়, তাহলে হি ইজ লাইং ওপেন মাউথড, তার মুখ কেমন খোলা আছে, ওপেন মাউথড, এইটাই হবে on a pillow made of fern beneath his head in the heavy undergrowth, pale in his warm green sun-soaked bed, একদম আমি পুরোটা টেনে দিয়েছি। দ্য শোল্ডার ইজ লাইং ওপেন মাউথ, মুখ খোলা অবস্থাতে পড়ে আছে, ঠিক আছে, অন এ পিলো, একটা বিছানার ওপর, দ্যাট ইজ মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ অ্যান্ড পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোক বেড, আমি এখানে ওপেন মাউথ ইন দ্য হেভি আন্ডারগ্রোথ অ্যান্ড অন এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, স্ট্রেসড, এইটুকু বললেও হবে, এখানে
কেমনভাবে শুয়েছে, এখানে প্রাইমারি জিনিসটা ওপেন মাউথ। ঠিক আছে, এটা বড় প্রশ্ন দিতে পারে, তার বর্ণনা বললে পুরোটাই বলতে হবে। হোয়াট ডাজ হেভি আন্ডারগ্রোথ মিন? আচ্ছা, হেভি আন্ডারগ্রোথ মিন হচ্ছে মানে অনেক ঝোপঝাড় বুশ, এখানে আন্ডারগ্রোথ মানে বুশেস, এই যে ঝোপঝাড়, এখানে মিনিংয়ে আছে দেখ বুশেস। হোয়াট ডাজ আন্ডারগ্রোথ মিন? বুশেস। এখানে দেখ সবসময় হামিং এর মানেটাও মেকিং এ ড্রোনিং নয়, যেটা জেনে রাখবি। স্ট্র্যান্ডস মানে লং, স্ট্রিপস মানে লম্বা দাগ, কারণ এখানে ওয়ার্ড মিনিংয়ে যেগুলো আছে না, এগুলো কিন্তু সবসময় দেয় বা মাঝে মধ্যেই দিয়ে দিতে পারে, যেহেতু বইতে আছে, সরকারি বইতে আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন, ফ্রম হোয়ার ডু দ্য সান রেজ ফল অন দ্য ভ্যালি? সূর্যের রশ্মি কোথা থেকে উপত্যকায় পড়ছে? দেখ তাহলে এখানে সূর্যের রশ্মি উপত্যকায় পড়ছে ফ্রম দ্য মাউন্টেন টপ দ্য, ফ্রম দ্য মাউন্টেন টপ দ্য সানস রেজ। বুঝে, ফ্রম দ্য মাউন্টেন টপ, কোথায়? ফ্রম দ্য মাউন্টেন টপ। সূর্যরশ্মি কোথা থেকে পড়ছে? ফ্রম দ্য মাউন্টেন টপ, পর্বতের ওপর থেকে। তাহলে দ্য সানরেজ ফল অন দ্য ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম। মাউন্টেন টপ স্ট্রিম, সরি মাউন্টেন টপ, এটা মাউন্টেন টপই হবে। এখানে স্ট্রিম কথাটা, স্ট্রিম কথাটা যদি লিখতে চাস তাহলে কোটেশনের মধ্যে লিখতে হবে মাউন্টেন টপ স্ট্রিম। হ্যাঁ, তাহলে না হলে নাও লেখা ভালো, এখানে এইটাকে তুলে দেওয়া ভালো, আর মাউন্টেন টপটাকেও তুলে দেওয়া ভালো, একদমই মাউন্টেন টপ রেখে, মাউন্টেন আর টপ আলাদা হবে। ঠিক আছে, নেক্সট, হোয়াট ইজ আন্ডার দ্য ইয়ং শোল্ডার্স হেড? তাহলে এ পিলো মেড অফ ফার্ন ইজ আন্ডার দ্য ইয়ং শোল্ডার্স হেড। হ্যাঁ, এর পিলোর, এর মাথার নিচে কি আছে? সৈনিকের মাথার নিচে কি আছে? পিলো মেড অফ ফার্ন ইজ আন্ডার দ্য ইয়ং শোল্ডার্স, এই যুবক সৈন্যের মাথার নিচে। নেক্সট, হোয়াই ডোন্ট দ্য হামিং ইনসেক্টস ডিস্টার্ব দ্য রেস্ট অফ দ্য শোল্ডার? কেন এই গুঞ্জনরত পতঙ্গেরা এই ঘুমন্ত সৈনিকের ঘুমের ব্যাঘাত ঘটায় না? এর একটাই কারণ, দ্য হামিং ইনসেক্ট ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। কেন? বিকজ দ্য শোল্ডার ইজ ডেড। দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব দ্য রেস্ট অফ দ্য শোল্ডার বিকজ হি ইজ ডেড, কারণ সে মারা গেছে। হলো। নেক্সট, হোয়ার ডাজ দ্য ইয়ং শোল্ডার লাই? কোথায় শুয়ে আছে? এটাও সেই একই ব্যাপার, কোথায় শুয়ে আছে ওখানে বলবি ওপেন অন এ পিলো মেড অফ ফান বিনিথ হিজ হেড, স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, পেল ইন হিজ ওয়ার্ম অ্যান্ড ইন সাংসড বেড। এইভাবে উত্তরটা দিবি। ঠিক আছে, মুখ খোলা অবস্থায় দরকার নেই, ওই ফার্নের একটা স্তরের ওপর বিছানার নিচে, বিছানার উপর শুয়ে আছে, গ্রিন সানসোল সূর্য স্নাত বিছানাতে, ওখানে বিবর্ণ হয়ে উষ্ণ। তারপরে, হাউ ওল্ড ইজ দ্য শোল্ডার? এখানে কোনো বয়স বলা নেই, তাহলে দ্য শোল্ডার ইজ ভেরি ইয়ং, শুধু উত্তর দিবি শোল্ডার ইজ ভেরি ইয়ং। এখানে এইটুকুই শুধু, এ শোল্ডার ভেরি ইয়ং, এর বাইরে আর কিছু বলার নেই, কোনো বয়সের এখানে রেফারেন্স নেই, খুব যুবক। হোয়াট ডাজ দ্য ফ্রেজ সানসোক বেড মিন? এটার পরে আসছি আমি। হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক হামিং ইনসেক্টস? গুঞ্জনরত পতঙ্গদের কবি কী বলছেন? কবি তাদের বলছেন টু কিপ দ্য ইয়ং শোল্ডার্স ওয়ার্ম। তাহলে দ্য পোয়েট আস্ক দ্য হামিং ইনসেক্টস টু কিপ দ্য ইয়ং শোল্ডার, সরি ওয়ার্ম নয়, নেচারকে ওয়ার্ম রাখতে বলছেন। হামিং ইনসেক্টসকে কবি এটাই বলছেন, টু নট ডিস্টার্ব দ্য, হামিং ইনসেক্টসকে অ্যাকচুয়ালি বলেনি কিছু। হ্যাঁ, আস্ক হামিং ইনসেক্টস টু নট টু ডিস্টার্ব দ্য ইয়ং শোল্ডার্স রেস্ট, বা ফরবিড দ্য হামিং ইনসেক্টস টু ডিস্টার্ব দ্য ইয়ং শোল্ডার্স রেস্ট, ওই ঘুমন্ত সৈনিকের ঘুমটাকে, বিশ্রামটাকে না ভাঙানোর জন্য বলেছিল। আস্ক দিয়ে করলে নট টু করবি, সেই ন্যারেশন চেঞ্জের মতো। ফরবেট করলে টু, ডাইরেক্ট টু ডিস্টার্ব বলতে হবে, নিষেধ করেছিল ডিস্টার্ব করতে, ফরবেট টু ডিস্টার্ব। আর আস্ক দ্য হামিং ইনসেক্টস নট টু ডিস্টার্ব দ্য ইয়ং শোল্ডার্স রেস্ট। নেক্সট, হোয়াট আর দ্য ইনসেক্টস ডুইং ইন দ্য ভ্যালি? পতঙ্গগুলো উপত্যকায় কী করছে? এটা একটা প্রশ্ন। তাহলে পতঙ্গগুলো এই উপত্যকায় কী করছে? কোথায় গেল? হ্যাঁ, দ্য হামিং ইনসেক্টস বা দ্য ইনসেক্টস আর, ইনসেক্টস আর হামিং, ইনসেক্টস আর হামিং, দ্য হামিং ইনসেক্টস ডুইং বলেনি, ইনসেক্টস কী করছে? দ্য ইনসেক্টস আর হামিং ইন দ্য ভ্যালি, গুঞ্জন করছে, এই যে হামিং। যদি হামিং ইনসেক্টস কী করছে তখন বললে কিন্তু তারা কিছু করছে না, মানে তারা ঘুমন্ত শরীরকে ডিস্টার্ব, সৈন্যকে বিরক্ত করছে না। তাহলে ইনসেক্টস আর কি ডুইং, তখন হামিং, গুঞ্জন করছে। নেক্সট, হাউ ক্যান ইট বি সেড দ্যাট দ্য শোল্ডার ইজ স্লিপিং ইন পিস? কী করে বলা যায় যে শোল্ডার হচ্ছে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে? বিকজ হি ইজ ডেড। When at the end of the poem we come to realize that the soldier is dead, we, with his hand on his breast, yeah, that is, then thus we can see that, say that the soldier is sleeping in peace, because dead, একবার যদি কেউ মারা যায়, he is not going to wake up again.
এইটাই একদম সুন্দর। তো শুধু উত্তরটা বলবি যে শোল্ডার ইজ এনজয়িং দ্য ইটার্নাল স্লিপ অ্যান্ড ডে দ্যাট ইজ উইথ টু হ্যান্ডস অন হিজ ব্রেস্ট। In the poem, actually, it is not disturbed with the humming insects because he is eternal sleep. He is in eternal sleep or he is dead.